বল। আজকে, হ্যাঁ, আমি ঠিক করেই রেখেছি আজকে কি নিয়ে আলোচনাটা করব। কারণ কালকে আমরা যে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম গুরু শিষ্য, তাতে তুমি এক ছোঁয়া দিয়ে গেলে পুনর্জন্মর ব্যাপার, যেটা তুমি বিস্তারভাবে আলোচনা অবশ্যই কালকে হয়নি, কারণ করলে হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো আমি কাল থেকেই ঠিক করে রেখেছিলাম যে যদি পুনর্জন্মটা নিয়ে তুমি যদি আমাদেরকে একটু ভালোভাবে বোঝাও। কারণ সত্যি কথা বলতে আমার পার্সোনালি মানে সেরকম কোনো তথ্য নেই এই বিষয়ে, যে পুনর্জন্ম মানে এক্স্যাক্টলি কি হয়। ঠিক আছে, তাই হোক। তো সবার আগে বলি, কালকে যেটা আমি বলেছিলাম সেটা পূর্বজন্মের কথা বলেছিলাম। যে বাচ্চারা মারা যাচ্ছে আচ্ছা। বিভিন্ন যুদ্ধে, তো হুম তাদের হুম। কি দোষ? তো সেটা বলতে গিয়ে আমি তখন বলেছিলাম যে অধিকাংশ মানুষই তখন বলবে যে ওটা হয়তো পূর্বজন্মের কোনো অপরাধ, সেই জন্য তারা এই জন্মে কষ্ট পাচ্ছে। যেটা আমার কাছে খুব একটা বিশ্বাসযোগ্য নয়, আমার কাছে হ্যাঁ, বিশ্বাসযোগ্য নয়। এটাই কিন্তু সাধারণ মানুষ, আমরা এটাই জেনে এসেছি। হ্যাঁ, এই কথাটাই চলে যে এই জীবনে কষ্ট পাচ্ছিস, নিশ্চয়ই আগের জন্মে কিছু হয়তো তুই বাজে কাজ করেছিস, তাই তোর এই জন্মে এত কষ্ট। হ্যাঁ, এটা সচরাচর সবাই বলে। হ্যাঁ। তো ব্যাপারটা হচ্ছে পূর্বজন্ম, আমি কালকে মোটামুটি তোকে বলেছি যে আমি এটা বলছি না যে পূর্বজন্ম নেই, কিন্তু আমার কাছে উম, এই জিনিসটা একেবারেই মানে যুক্তিযুক্ত মনে হয় না, যেখানে আমরা বলি যে আমার আগের জন্মে মানে ফিজিক্যাল একটা সশরীরে আমি আগে কোথাও জন্মেছিলাম, আবার আমি রাইট। এখানে এসেছি এবং আগের জন্মে আমি যে অপরাধগুলো করেছিলাম সেগুলো আমি এই জীবনে ফেস করছি। এটা আমার কাছে কোনো যুক্তি নেই, যুক্তিহীন। ঠিক আছে, এবারে আমি যে আচ্ছা। যুক্তিহীন বলছি, অনেকে সেটা যুক্তি দিতে পারে যে আমাদের শাস্ত্রে তো যুক্তি দেওয়া আছে, বলা আছে যে পুনর্জন্ম। তো আমি অস্বীকার করছি না, এবং তারা ঠিক বলেছে পূর্বজন্ম আছে। কিন্তু পূর্বজন্ম মানে আলাদা শরীরে অন্য কোনো দেশে অন্য কোনো বাবা মা আমার ছিল, সেটা নয় কিন্তু। বোঝা গেল? আচ্ছা। আমার কাছে পূর্বজন্ম মানে হচ্ছে যেই মুহূর্তে আমি বা যেই মুহূর্তে কোনো প্রাণ সঞ্চারিত হলো মায়ের গর্ভে, সেই সময় থেকে আরম্ভ করে যতদিন পর্যন্ত না আমাদের হার্ট স্টপ করে যাচ্ছে, হৃদযন্ত্র থেমে যাচ্ছে, হুম হুম ততক্ষণ পর্যন্ত আমি একটা জন্ম ধরছি বেঁচে থাকার মধ্যে। ঠিক আছে, মানে বেঁচে হুম থাকাটা হুম হচ্ছে যখন আমার ভেতরে প্রাণ এলো, আমার এই শরীরটার ভেতরে হুম। প্রাণের স্পন্দন দেখা দিল, মানে মায়ের গর্ভে, সেই সময় থেকে আরম্ভ করে যতক্ষণ পর্যন্ত আমার দেহটা রয়েছে, সেই মুহূর্ত পর্যন্ত আমি বলছি একটা জন্ম। এটাকে আমি বলছি। একটা কিন্তু জন্ম। এই হ্যাঁ। একটা জন্ম সবাই বুঝতে পারে, কিন্তু আমি যেটা বলার চেষ্টা করেছিলাম গতকাল, সেটা হচ্ছে এই একটা জন্মের মধ্যে আমরা অনেকবার বাঁচি, অনেকবার মরি। আচ্ছা, যদি এটাকে একটু ভালো করে বোঝাও। দেখ, বাল্মীকি তো রামায়ণ লিখেছিলেন। বাল্মীকি হুম। রামায়ণ, বাল্মীকি রামায়ণ লিখেছিলেন যে তার তাহলে তার পূর্বজন্মে বাল্মীকি কে ছিল? রত্নাকর দস্যু ছিল, ডাকাত ছিল, মানুষ খুন করত। ঠিক আছে, তাহলে এবারে রত্নাকর দস্যু কিন্তু যেটা করছিল সেই জন্মেই করছিল, তার কোনো আচ্ছা, আগের জন্মে করছিল না। আমি যেটা বলার চেষ্টা করছি, বাল্মীকি হওয়ার আগে সে তো রত্নাকর ছিল। তাহলে রত্নাকরকে মানে আমি, মানুষটা আগে, তুমি বলতে চাইছো বাল্মীকি মানুষটা সে আগে হ্যাঁ, ডাকাত ছিল, রত্নাকর, হ্যাঁ, পরে তার আলাদা করে নামকরণ হচ্ছে বাল্মীকি, এটাই বলতে চাইছো কি? হ্যাঁ, এবারে নামকরণ নয়, পুরো মানুষটাই পাল্টে গেছে। আচ্ছা। পুরো মানুষটাই তো পাল্টে গেল। সেই তার আগের জীবন মানে সেই জীবনেরই প্রথম ভাগে যে মানুষ খুন করছে, যে দস্যু, যে মানে জঙ্গলের মধ্যে থাকছে, মানুষের ওপরে টর্চার করছে, লুটপাট করে নিচ্ছে, ঠিক আছে, সেই মানুষটা আর বাল্মীকির মধ্যে মিলটা কোথায়? তাহলে আকাশ পাতাল।
তাহলে একটা নতুন জন্ম হলো না, শরীরটা একই থাকলো হয়তো, আমরা শরীর হিসেবে দেখলে পরে শরীরটা এক, কিন্তু মানুষটা তো আমূল বদলে গেল। একদম। বা এই বিবেকানন্দ, নরেন আর বিবেকানন্দ কি এক মানুষ বলে মনে হয়? মানে নরেন বলছি যখন বিবেকানন্দ ছোটবেলা, হুম। যখনও সে পরমহংসদেবকে চিনতে শেখেনি, পরমহংসদেব কে জানে না, পরমহংসদেবের কাছে কোনো দীক্ষা পায়নি, ঠিক আছে? তো সে যখন তার আগের সে ছেলেবেলার জীবনটা নরেনের আর বিবেকানন্দ, দুটো মানুষ কি এক? বুঝলাম। আজকে যদি যীশু খ্রিস্টের কথা বলিস, যীশু খ্রিস্ট হওয়ার পরের ঘটনাটা আমরা জানি, যে সে 41 দিন সাধনা করলো একটা গুহার মধ্যে গিয়ে, এবং সেখানে নানা রকম ঘটনা ঘটে, এবং তারপরে সে এনলাইটেন্ড হয়। ঠিক আছে, এনলাইটেন্ড মানে সে সত্যটা জানতে পারে। তাহলে সত্যটা জানার পর থেকে যীশুখ্রিস্ট আরম্ভ করলো মানুষকে প্রিচ করা, মানে ছড়ানো, ভগবানের কথা ছড়ানো, প্রচার করা। তো তার আগে কে ছিল যীশুখ্রিস্ট? কেউ জানি না আমরা। এরকম কত ঠিকই। উদাহরণ আছে যে তার আগে মানুষটা কে ছিল এবং পরে মানুষটা কে হয়ে গেছে, পুরো আমূল বদলে গেছে। এবারে আমরা যখন বাইরের লোক হিসেবে অন্য লেন্স দিয়ে দেখছি, তখন দেখছি যে এরা তো দুটো আলাদা মানুষ, এরা তো এক নয়। আমি সেইটাকে বলছি পূর্বজন্ম। পূর্বজন্মে সে কে ছিল? যে পূর্বজন্মে বাল্মীকি রত্নাকর দেখাচ্ছিল, স্বামী বিবেকানন্দ নরেন ছিল। স্বামী বিবেকানন্দ নরেন ছিল। বোঝা গেল? এই দুটো ব্যক্তি কিন্তু, হুম। ব্যক্তিত্ব কিন্তু এক নয়, এরা পুরো সম্পূর্ণ আলাদা। তুই যাতে যদি সেইভাবে তুই টানা একটা কন্টিনিউয়েশন দেখছিস যে হ্যাঁ এইটাই তো ছোটবেলা থেকে বড় হয়েছে একটাই জীবনে, তাহলে সেটা একটা জীবন। কিন্তু যদি তুই পূর্বজন্ম বলিস, তাহলে পূর্বজন্ম মানে তার আগের জন্ম। আগের জন্ম মানে সশরীরে নয়, এই জন্মেই তার যখন মানসিকতা আলাদা ছিল, শরীর আলাদা ছিল, দেখতে আলাদা ছিল, কথাবার্তা আলাদা ছিল, আলাদা ছিল, ভাবনা চিন্তা আলাদা ছিল, তো সেটা তো একটা আলাদা ঠিক মানুষ ঠিক। হয়ে গেল তখন। সেই সত্তাটা আর আজকের মানে তুই যে কোনো ভাবে তুই দেখ, তুই কত এরকম উদাহরণ না, সে তো পাবি। ঠিকই। কালকে যেমন তুমি বলেছিলে যে 5 বছরে তুই পুতুল নিয়ে খেলতিস, বা 5 বছরে তুই আর আজকে তুই কি সমান? মোটেই নয়। আমার মধ্যে মানে মানে লক্ষ লক্ষ পরিবর্তন এসেছে আমার মধ্যে, যদি আমি সেই হিসাবে দেখি। আমরা তো এটা মানে উদাহরণস্বরূপ দিলাম, কিন্তু যোগীর ভাষায় হুম বা সায়েন্সের কথায় বলি, সায়েন্স কি বলছে? এই যে আমরা রক্ত ডোনেট করে আসি, রক্তদান শিবির হয় না, সেখানে যে রক্ত দিই, তাহলে কি হুম 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 রক্তটা আমার শরীর থেকে বেরিয়ে গেল? তাহলে সেই রক্তটা আর শরীরে কোনোদিন আমার হবে না? হচ্ছে তো। হুম। তার মানে কি আমাদের শরীরে অনবরত পরিবর্তন আসছে, শরীর মন সবকিছু দিয়ে। মন কি? মন হচ্ছে আমাদের শরীরের ভেতরে যে কেমিক্যালগুলো তৈরি হয়, তার প্রভাবে আমাদের মনের গঠন হয়। হ্যাঁ, মন বলে তো আলাদা কোনো অর্গান নেই শরীরে, যেটুকুনি আমি জানি। হ্যাঁ তাহলে, একটা হার্ট, একটা ব্রেন। হ্যাঁ, এবারে এটা হচ্ছে সায়েন্টিফিক ভাষায়, তাহলে আমরা প্রত্যেক মানে প্রত্যেক বছরে আমাদের পুরো সারা শরীরে মাথা থেকে পা পর্যন্ত আমরা একটা নতুন, যেরকম সাপ খোলস পাল্টায়, সেটা হচ্ছে হুম বাইরের হুম। চামড়াটা, আমাদের মাথা পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেক 7 বছরে আমরা পুরো পাল্টে ফেলি। যতদূর জানি আমি 7 বছর, মেডিকেল আচ্ছা। ভাষায়, আমি মেডিকেল ভাষার কথা বলছি, যে তোর সব মানে তোর অনুপরমাণু থেকে আরম্ভ করে পুরো পুরো জিনিসটা পাল্টে যায় প্রত্যেক 7 বছরে। তাহলে কি একটা নতুন শরীর হচ্ছে তো? হ্যাঁ, 100 বার। এই যে ছোটদের, এই যে বলে না দুধের দাঁত পড়ে যাওয়া, হুম ঠিক আছে, এই যে আরো আরো সহজে বলি, আমাদের যে মেয়েদেরকে আমরা বলি কুমারী পুজো, তা হুম একটা মেয়ের কতগুলো রূপ দেখ। প্রথমে সে শিশু, তাই তো, তারপরে সে হলো হুম কুমারী, তারপরে সেখান থেকে কন্যা, তারপর থেকে সে স্ত্রী, তারপর থেকে সেখানে সে মা, তারপরে সে ঠাকুমা, এবং তারপরে
সে চলে যায়। এই মানুষগুলো কি সব এক? এই ঠাকুমা আর এই যে আহ, কুমারী অবস্থায় সেই ঠাকুমা, দুটো কি এক? এরা তো এক নয়, এরা তো না, সম্পূর্ণ ভিন্ন, ভিন্ন মানুষ। খালি আমরা নামটা দিয়ে রেখেছি, ওই নামটা এক থেকে যাচ্ছে। ঠিকই। বাদ বাকি মানুষ দুটো তো, মানে এরা তো প্রত্যেকটা আলাদা আলাদা মানুষ। হ্যাঁ, কালকে উদাহরণটা যেমন তুমি দিয়েছিলে যে তুমি তো 5 বছরে পুতুল খেলা ভালোবাসতিস, তাহলে এখন কেন ভালোবাসিস? হ্যাঁ, এটা এটা একদম সঠিক উদাহরণ। তুই দেখ না, তার শুধু মানে তাই না, আমি। আমি যেটা বলছি যে তুই যে স্বপ্নগুলো ছোটবেলায় দেখতিস, এখন আর সেই স্বপ্নগুলো তোর আসে না। আসে কি? না। স্বপ্নের ধরন গুলো দেখ পাল্টে গেছে। তুই ছোটবেলায় যেই স্বপ্ন দেখতিস যে মা হারিয়ে গেছে, আমি হারিয়ে গেছি, মা বাবা হাত ছেড়ে চলে এসেছি, অন্য কোথাও খুঁজে পাচ্ছি না, আজকের দিনে কি সেই স্বপ্ন দেখিস? একদমই না। তাই না? কারণ আমার চিন্তা ভাবনা পাল্টেছে, তাই স্বপ্ন ধরনটাও পাল্টে গেছে সাথে সাথে। তার মানে কি পুরো পাল্টে গেছে, মানে কি পুরোনো জিনিসটা পাল্টে যাওয়ার পরিবর্তন, মানে হ্যাঁ। কি? পাল্টে যাওয়া মানে পুরোনোটা মরে তো নতুন জিনিসটা সৃষ্টি হয়। হুম, হুম, আমরা যত সহজে পাল্টে যাওয়া বলছি কথাটা, কিন্তু গভীরে গিয়ে হুম, যদি হুম। তুই দেখিস, তাহলে ঠিকই। পুরোনো জিনিসটার মৃত্যু হয় এবং নতুন জিনিসের সৃষ্টি হয়। তবে তো সেটাকে আমরা বলছি এই প্রসেসটাকে পাল্টে যাওয়া। হুম, হুম। পুরোনোটা না সরলে তো নতুনটা আসতে পারছে না। ঠিকই, ঠিকই। তা আমরা প্রত্যেক মুহূর্তে জন্মাচ্ছি এবং প্রত্যেক মুহূর্তে মরছি। এটা যোগ যখন কেউ ধ্যানে যায় খুব গভীরে, তখন সে দেখতে পায়, সে অনুভব করতে পারে সেটা। সে এমন একটা জায়গায় দাঁড়িয়ে থাকে, মানে ধর এটা একটা দরজা, সেই দরজার এ পাশটা হচ্ছে জীবন, এ পাশটা হচ্ছে মানে মহাশূন্য যাকে বলা হয়, কিচ্ছু না। সে এইখানটায় নির্বিকল্প দাঁড়িয়ে থাকে। সমাধি। সেই নির্বিকল্প সমাধি। নির্বিকল্প সমাধিতে ঢোকার সর্বজনীন। আগে, নির্বিকল্প সমাধিতে ঢুকে গেল, হুম। নির্বিকল্প সমাধিতে ঢোকার আগের মুহূর্তটায় তুই ঢুকবি কি ঢুকবি না, এই হচ্ছে তোর, মানে তুই নিজের হৃদস্পন্দন ধড়াস 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 শুনতে পারবি। মানে এই বুঝি প্রাণটা বেরিয়ে গেল, এমন, মানে এত সূক্ষ্ম হয়ে যায়। মানে বলে না সেন্সেস গুলো ঢাকা পড়ে, ঠিক কথা, কিন্তু বেশ কিছু সেন্সেস প্রচন্ড মাত্রায় জেগে ওঠে। সেগুলোকে টপকে আমাদের পার হতে হয়। খুব খুব সাহসের প্রয়োজন, খুব বিশ্বাসের প্রয়োজন, খুব ভরসার প্রয়োজন, নয়তো ওই জায়গাটায় ঢোকা যায় না। আর স্বেচ্ছায় কেউ ঢুকতে পারে না। কিন্তু ওই কথায় আমরা যাচ্ছি না, কারণ আমরা প্রথম থেকেই হুম, ঠিক হুম। করে রেখেছি যে এই জিনিসগুলোকে আমরা খুব সাধারণ ভাষায় বলার চেষ্টা করব, যাতে কারোর বুঝতে না অসুবিধা হয়। তো আমি যেটা বলছি যে প্রত্যেক মুহূর্তে আমরা বাঁচি এবং মরি। পুরনো চুল পড়ে যাচ্ছে, নতুন চুল গজাচ্ছে, পুরনো চামড়া খসে যাচ্ছে, নতুন চামড়া গজাচ্ছে। তো আমরা প্রত্যেক মুহূর্তে, যখন এই নতুন চামড়া নতুন জিনিস আমাদের শরীরে হওয়া বন্ধ হয়ে যায় ধীরে ধীরে, তখন আমাদের ভেতরে বার্ধক্য আসে। যতক্ষণ পর্যন্ত পুরোনোটা মরে গিয়ে নতুনটা আসছে, ততক্ষণ পর্যন্ত আমরা একদিকে মরলাম আর একদিকে আমাদের জন্ম হলো, আবার মরলাম আবার জন্ম হলো, এইভাবে চলতে থাকে। তারপর ধীরে 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 আমাদের শরীরে আসে ক্ষয়। সেই ক্ষয়তে তখন কি হয়, যে পুরোনোটা মরছে যেই রেটে, নতুনটা সেই রেটে আর জন্মাতে পারছে না, রিপ্লেস করতে পারছে না। ঠিক। তখন আসে বার্ধক্য। ইনফ্যাক্ট করেই না। হ্যাঁ, বলছি ইনফ্যাক্ট করেই না, নতুন আর নতুন করে আর আসে না। না মানে নতুন এমন করে একটা আসে, স্টেজে কিন্তু পৌঁছে গেলে। পরিমাণটা খুব কমে যায়, ধীরে ধীরে পরিমাণটা খুব কমে আচ্ছা। যায়। তো যাই হোক, পূর্বজন্ম নিয়ে তো এতক্ষণ হয়ে গেল অনেকটা সময়। তো তোর হুম, প্রশ্ন হুম। ছিল পুনর্জন্ম। পূর্বজন্ম তো তোকে বলে দিলাম যে আমি আমি যেটা বিশ্বাস করি বা আমি যেটা জানি, আমি উপনিষদ পড়ে যতটুকু বুঝেছি, তার অর্থ হচ্ছে এইটাই জীবন। এই জীবনই তুমি বহুবার বেঁচেছো। তোমার বাবা যখন বেঁচে ছিল, মা যখন বেঁচে ছিল, তুমি একরকম ছিলে। তোমার বাবা যখন মারা গেল, মা যখন মারা গেল, তোমার
একটা অংশ তাদের সাথেও কিন্তু মারা গেল। এটা তুমি বুঝতে পারছো না। তুমি কিন্তু পাল্টে গেলে, তোমার একটা নতুন রূপ পেলো, তুমি নতুন মানুষ হলে। একদম সঠিক। ঠিক আছে? তখন কারণ তুমি আমি নিজের বুঝ সঙ্গে নিজেকে রিলেট করতে পারছি। হ্যাঁ, তখন চলে মানে আসে আমি কি। আমি কত পাল্টেছি, কত পাল্টেছি, পাল্টে 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 আজকে এই জায়গায় এসেছি। হ্যাঁ, বাবা মা মাথার উপরে যেভাবে ছাতার মতন দাঁড়িয়ে থাকে, তারা যখন চলে যায় তখন পুরো দায়িত্বটা নিজের উপরে চলে আসে। তো আগের মানুষটা আর পরের মানুষটা সম্পূর্ণ আলাদা হয়ে যায় তখন, শুধু নামটাই থেকে যায়। বাকি সেই আগের মানুষটা আর পরের মানুষটার মধ্যে কিচ্ছু পাওয়া যায় না। তো আমি এটাকেই বলছি পূর্বজন্ম এবং এই জন্ম। এইবারে পুনর্জন্মে আসি। পুনর্জন্ম, কারণ ওইটাই যদি প্রশ্ন আসে, যদি কমেন্ট সেকশনে আসে, তাহলে এটা নিয়ে আরো কথা বাড়াবো। পুনর্জন্মে আসি। তো পুনর্জন্মে আজকের ভিডিওটা একটু লম্বা হবে। এই কারণে লম্বা হবে, কারণ পুনর্জন্ম বুঝতে গেলে তোকে মৃত্যু বুঝতে হবে। মৃত্যু কাকে বলে, এবং এটা কিন্তু খুব গভীর সাবজেক্ট। মৃত্যু কাকে বলে, মন দিয়ে শোন, আমি চেষ্টা করছি বোঝানোর। যদি বুঝতে না পারিস জিজ্ঞেস করবি। ঠিক আছে। তাহলে মৃত্যু কখন হয়? মৃত্যু দু রকমের হয়। আমরা যে মারা যাই, আমি নর্মাল ডেথের কথা বলছি, অ্যাক্সিডেন্টাল ডেথের কথা বলছি না। নর্মাল ডেথ। তো নর্মাল ডেথে কি হয়, মৃত্যুটা হয় দু ধরনের। দুটো জিনিসের মৃত্যু হয়। প্রথমে হয় শরীরের মৃত্যু, এবং তারপরে, শরীর বলতে একটা জিনিস বেঁচে থাকে, সেটা হচ্ছে ব্রেনটা। এবং তার থেকেও বেশি যদি ভেতরে ঢুকতে চাস, তাহলে আমি যেটা একদিন বলেছিলাম, চিত্রগুপ্তের খাতা, মানে ব্রেনের মেমরি সেন্টার। মেমোরি ডাক্তারি সেন্টার। ডাক্তারি ভাষায় মেমরি সেন্টার। আর বাংলায় যদি সেটাকে বলতে চাস, সেটাকে বলা যায় যে আমরা যা কিছু করছি, যা কিছু ভাবছি, যা কিছু অনুভব করছি, আমাদের সব অভিজ্ঞতা, মানসিক এবং শারীরিক, অন্তরের এবং বাইরের সব কিছু একটা ছোট্ট জায়গায় রেকর্ড হয়ে চলেছে, জমা মানে হয়ে চলেছে। কম্পিউটারের হার্ড ড্রাইভের মতো। মানে ইন হ্যাঁ, শর্ট, কম্পিউটারের হার্ড ড্রাইভ। হ্যাঁ, যেটাকে আমরা বলি চিত্রগুপ্তের খাতা। ঠিক আছে? তো ওই বুঝলাম, হ্যাঁ। জায়গাটা বাদ দিয়ে ওটা শরীরটার মৃত্যু হচ্ছে, কিন্তু ওই জায়গাটা বেঁচে থাকে। ব্রেনের ওই পার্টটা, মানে পুরো ব্রেনটা, মানুষ মারা গেলে পচন ধরে। তো কারণ ব্রেনে কি হয়, অক্সিজেন যায় না, এবং যেহেতু অক্সিজেন হুম, হুম। ব্রেন স্টোরও করতে পারে না, সবার আগে ব্রেনটা এফেক্ট করে। তো ব্রেনটা নষ্ট হতে 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 পচতে পচতে শেষ যখন নষ্ট হয়, তখন গিয়ে আমাদের এই স্মৃতি, যেটা ধরে রাখে স্মৃতি, সেই জায়গাটা নষ্ট হয়। ওটা যখন নষ্ট হলো, তখন সবকিছুই শেষ হলো। কিন্তু তার আগে দুটো মৃত্যু যেটা বললাম, একটা হচ্ছে শরীরের মৃত্যু, ফিজিক্যাল বডি, খালি ওই মেমোরি পার্টটা বাদ দিয়ে। আর দ্বিতীয় হচ্ছে মৃত্যু, মানসিক মৃত্যু। দেখ, তুই যখন ঘুমিয়ে থাকছিস, সেটাও কিন্তু এক ধরনের মৃত্যু। এটা কেন মৃত্যু বলা হচ্ছে, কারণ তখন তো তুই শুয়ে আছিস, তুই তো, তোর তো জ্ঞান নেই কোনো, শারীরিক কোনো জ্ঞান তো তোর নেই, যখন তুই মানে গভীর নিদ্রায় রয়েছিস হ্যাঁ। বা স্বপ্ন দেখছিস। তার মানে কি, তোর শরীরটা শুয়ে আছে। তাহলে মৃত্যুতে কি হচ্ছে, ঠিক সেই রকম ভাবি তোর শরীরটা শুয়ে রয়েছে, কিন্তু তুই যেরকম স্বপ্ন দেখছিস, যখন তোর হার্ট বন্ধ হয়ে যাচ্ছে, তখন ঠিক ওই রকমই একটা জগতে ঢুকছিস, যেটা কিন্তু স্বপ্নের জগৎ নয়। সেটা আরো মানে ভিভিড বলা হয়। শব্দটা ভিভিড, মানে এই যে বাস্তব যেটাকে আমরা বলছি, মানে যে আমি ছুঁতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, অনুভব করতে পারছি, এই যে জগৎ, এই জগতের থেকেও ওটা বেশি কি বলে, আহ সত্যি বলে মনে হয়। বোঝাতে পারছি? আমি এখন বসে আছি নিজের ঘরে, নিজের বাড়িতে, সোফায়, এটা সত্যি তো? তুই বসে হুম, আছিস তো, এটা এই মুহূর্তটা তুই আমার সাথে কথা বলছিস, এটা সত্যি সত্যি হচ্ছে তো? তোর কি মনে হয়? হুম। এটা তো স্বপ্ন নয়। না।
এবারে যখন হাড়টা বন্ধ হয়ে যাবে, তখনও ঠিক এই ধরনের জিনিসটাই চলতে থাকে। এবং এটা যদি তোর সত্যি মনে হয়, যেটা আমার সাথে কথা বলছিস বসে, তাহলে হুম। ওই অবস্থাটা এই অবস্থার থেকেও বেশি সত্যি বলে মনে হবে। আচ্ছা। ওখানে একবারও মনে হবে না যে আমি স্বপ্ন দেখছি। এটা বোঝা গেল? তাহলে যখন আমাদের হার্টটা বন্ধ হয়ে যায়, সবার আগে আমাদের রক্ত চলাচল বন্ধ হয়, এবং আমাদের সেন্সারি অর্গান, আমাদের রক্তটা চলে বলেই আমাদের এখানে ব্যথা লাগলে পরে সেটা মাথা অবধি যাচ্ছে। কারণ রক্তের চলাচল রয়েছে, সেন্সারি অর্গানসগুলো, নার্ভাস সিস্টেম কাজ করছে, নার্ভগুলো কাজ করছে, সেগুলো খবর পাঠাচ্ছে ব্রেন অবধি। তাই তো? হার্ট যখন বন্ধ হয়ে যাবে, সবার আগে রেসপিরেশন বন্ধ হবে, মানে হার্ট বন্ধ হওয়ার পরেই রেসপিরেশন, মানে শ্বাস প্রশ্বাস। হার্ট হার্ট আর শ্বাস প্রশ্বাস তো প্রায় একসাথেই বন্ধ হয়। হলো, এইবারে কি হলো, সেন্সেস বন্ধ হয়ে গেল, মানে তোর পায়ের খবর মাথা অবধি যাবে না। মানে ফিলিংস। হ্যাঁ, তার মানে কি, আমার পঞ্চ ইন্দ্রিয় যেটা, যাই দিয়ে আমরা সবকিছু অনুভব করি, দেখি, বলি, সব শেষ। খালি সাউন্ডটা হালকা চলে, শব্দ শোনা যায়, যার জন্যে আগেও বোধহয় তোকে বলেছিলাম যে মৃত্যুর সময় হ্যাঁ। যখন কোনো মৃত ব্যক্তি রয়েছে, তার সামনে তুমি হাউমাউ করে কাঁদবে না। কারণ অনেক সময় সেটা তার কিন্তু ব্রেন অবধি যাচ্ছে, কারণ তার ব্রেনটা মরেনি, ব্রেনটা বেঁচে আছে। এবারে তুই বলতে পারিস যে ব্রেনটা বেঁচে থাকে কি করে? হার্ট চলে গেল, লাংস চলে গেল, সেন্সারি অর্গান চলে গেল, তাহলে ব্রেনটা কি করে বলছো অযোধ্যা যে বেঁচে থাকে? ব্রেনটা বেঁচে থাকে। ব্রেনটা বেঁচে থাকে এই কারণে বলছি, যে ধর যখন তোর হার্ট অ্যাটাক হচ্ছে, দেখছিস কারোর হার্ট অ্যাটাক হলো, তো হার্ট অ্যাটাক হওয়ার পরে 5 মিনিট 10 মিনিট পরে হসপিটালে নিয়ে গেল, নিয়ে গিয়ে তাকে কি করলো, বুকটা চেপে 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 মুখে অক্সিজেন দিয়ে, বা ওই সিনেমায় যেরকম দেখায় হুম। ইলেকট্রিক শক দিয়ে বুকে দিল 4 বার 5 বার, তারপরে টি 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 আবার চালু হলো, তাই তো? মানে হার্টবিটটা আবার চালু হলো। তো যখন চালু হলো, দেখবি তার 2-3 দিন পরে ওষুধ ফষুধ পড়ার পরে সে দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছে। এটা কেন হচ্ছে? কারণ ব্রেনটা তার চলছিল, ব্রেনটা তার কোনো ড্যামেজ হয়নি। ব্রেনটা যদি ড্যামেজ হয়ে যেত, তাহলে সে কোমায় চলে যেত। মানে তাকে যদি, মানে হার্ট যদি পাম্প দিয়ে তাকে যদি বাঁচানোও যেত, তাহলেও সে আর ফিরে আসতো না, কথা বলতো না, সাধারণ হতো না, সাধারণ মানুষ হয়ে বাঁচতে পারতো না, সে তাহলে হুম, কোমায় চলে বুঝলাম যেত। বুঝলাম। তাহলে ব্রেনটা আমাদের বেঁচে থাকে এর মাধ্যমে বোঝা যাচ্ছে। এবারে 10 মিনিট বা পনেরো আচ্ছা, এই মিনিটও যে এই এইটা নিয়েই বলছি যে যখন কেউ মারা যায় ডাক্তার 3 ঘন্টা পর সার্টিফিকেট দেয়, হ্যাঁ, তার পেছনে কি এই লজিকটাই কাজ করে? তার পেছনে এটা তো আছেই। শুধু তাই নয়, দেখ আমাদের এখানে সব তো সস্তার ব্যাপার স্যাপার। বিদেশে এখন নিয়ম হয়ে গেছে যে তুমি ডেথ সার্টিফিকেট ততক্ষণ দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত ইইজি মেশিনে তোমার পালস ধরা পড়ছে। ইইজি মেশিন আমাদের ব্রেন ওয়েভ মাপে। আমাদের যেরকম হার্টবিট মাপার জন্যে ইসিজি মেশিন আছে, ইস। পালস মাপার জন্য স্টেথোস্কোপ হুম। দেয়, তাহলে আমাদের এখানকার ডাক্তাররা কি পালস দেখলো, পালস পেলো না, স্টেথোস্কোপ দিয়ে দেখলো, পেলো না, বুকে দিল, দেখছে না হার্টেও কোনো আওয়াজ নেই, ঢিকিস ঢিকিস করছে না, ঠিক আছে? তখন কি করে ডাক্তাররা, দেখে চোখে, চোখে একটু তুলো দিয়ে দেখে যে চোখ নড়ছে কিনা, চোখে টর্চ মেরে দেখে যে চোখের মনিটা ছোট বড় হচ্ছে কিনা, ঠিক আছে? তো আমাদের এখানকার ডাক্তাররা ওইটুকু দেখেই বুঝতে পারে যে মানুষটা বেঁচে আছে না বেঁচে নেই। কিন্তু এটা নতুন, যত সায়েন্স উপরে উঠছে তত সায়েন্স এগুলো জানতে পারছে যে মানুষের শরীরটা চলে যাওয়া মানেই মরে যাওয়া নয়, মানুষটা তখনও বেঁচে আছে। এবং সেই জন্য বিদেশে এটা নিয়ম হয়ে গেছে এখন, যে যতক্ষণ পর্যন্ত মস্তিষ্ক চলবে, এই জন্য তোকে বললাম না যে ব্রেনটা চলতে থাকে। তো হুম। ব্রেনে যতক্ষণ পর্যন্ত, মানে দেখা যাচ্ছে যে কাজ হচ্ছে, নিউরনস ফ্লিকার করছে, ব্রেন তো নিউরনের মাধ্যমে চলে, নিউরন হচ্ছে এটা সাইন্টিফিক কথা। তো টার্ম। ধর হুম হুম। দুটো তার, ঠিক আছে, এই একটা তার, এই একটা তার, এই দুটো তার মুখে হচ্ছে ছিরিক ছিরিক করছে, এবং এইভাবে তারা কি করে, ইনফরমেশন পাঠায়। এই এই নিউরনটা
এই নিউরনকে ইনফরমেশন মানে খবর পাঠায় থ্রু ইলেকট্রিসিটি, যে আর এর মুখে স্পার্ক করে। ঠিক আছে, এগুলো চোখে দেখা যায় না, বুঝতে এগুলো পেরেছি। খুব মাইনিউট ব্যাপার, এবং এরকম লক্ষ লক্ষ নিউরনস কাজ করে ব্রেনের মধ্যে। তো এবারে এটা কি করে, হিট তৈরি হয় ব্রেনে। সেই জন্য দেখবি যে যদি কালার কোনো ইজি দেখিস, তাহলে দেখবি সেখানে লাল, সবুজ, নীল দেখাবে। মানে যেই জায়গাটা ঠান্ডা, ব্রেনটা যেই পোর্শনটা কাজ করছে না সেটার একরকম রং, আর যেই পোর্শনটা কাজ করছে সেটা দেখবি লাল রং হয়ে যাবে। এইভাবে ওরা তফাৎ করে যে ব্রেনের কোন অংশ কাজ করছে। তো যাই হোক, ছোট করে বলি যে ব্রেনটা যতক্ষণ এই এক রঙের হয়ে যাবে না, মানে পুরো পচে যাবে না, ততক্ষণ পর্যন্ত ডেথ সার্টিফিকেট দেওয়া যাবে না। তো ডাক্তাররা, তুই যে 3 ঘন্টার কথা বললি, এটা একটা কারণ। দ্বিতীয় হচ্ছে, অনেক সময় যোগে যদি কেউ চলে যায়, যেরকম এগুলো বুদ্ধিস্ট যারা সন্ন্যাসী তাদের মধ্যে দেখা যায়, যে যোগ নিদ্রায় চলে গেছে, যেরকম পরমহংসদেবের কথা কালকে বলছিলাম, 3 দিন ধরে হুম হুম ধ্যানস্থ। হুম হুম। তো 3 দিন ধরে যখন ধ্যানস্থ, তার প্রায় তুই পালস পাবি না। ওই যখন কেউ নির্বিকল্প সমাধিতে যায়, তার পালস তুই মানে মেশিন দিয়ে ধরতে পারবি না, এতটা সূক্ষ্ম হয়ে যায়, মানে এত আসতে। হুম। এত আস্তে, এত ধীরে হয়ে যায়। তুই তাকে দেখে বুঝতেই পারবি না যে সে বেঁচে আছে না ধ্যানে আছে না মারা গেছে। তো সেই জন্য ডাক্তাররা ওইভাবে রেখে দেয়, দেখে যে টেম্পারেচার, রিগার মর্টিস যাকে বলা হয় না, যে হাত পা শক্ত হচ্ছে কিনা, ঠান্ডা হচ্ছে কিনা। তো ধ্যানে যদি কেউ থাকে, তাহলে তার শরীর গরম থাকবে, সে যতই আসে আচ্ছা। আস্তে নিঃশ্বাস নিক। তো ওই বেশ কিছু জিনিস ডাক্তার দেখে, দেখে তারপর সার্টিফিকেট দেয়। তো যাই হোক, তো এবারে কথাটা হলো যে শরীরটা তো চলে গেল, হৃদয় বন্ধ হয়ে গেল। এইবারে আসছে, তুই যে বললি পুনর্জন্ম, এইবারে শুরু হলো হচ্ছে তোর নতুন একটা জন্ম। যে যেই তোর হার্ট বন্ধ হয়ে গেল, ব্রেন সঙ্গে সঙ্গে বলে দেবে তোকে যে রজত, কোথাও একটা গন্ডগোল হয়েছে। তার মানে, মানে আমি শেষ হয়ে যাচ্ছি। তার মানে, মানে আমি শেষ হয়ে যাচ্ছি, আমি কিছু দেখতে পাচ্ছি না, আমি কিছু বলতে পারছি না, আমি কিছু ধরতে পারছি না, আমি কোনো দিক বুঝতে পারছি না। ঠিক আছে, ব্রেন তোকে জানিয়ে দেবে প্রথমেই। এবং এই যে জানিয়ে দেওয়াটা, এটা আমি যেরকম বলতে সময় লাগছে, ওখানে 1 সেকেন্ডে কে যদি তুই কয়েক কোটি দিয়ে ভাগ করিস, তাতে তারপরে যে সময়টা আসবে, সেই সময়ের মধ্যে তোর ইনফরমেশন চলে যাবে ব্রেনে। মানে এত ফাস্ট হয়ে যায় ব্রেনটা। তো ও তোকে জাগিয়ে তুলবে। তোকে তুই এরকম নয় যে কেউ ঘুমিয়ে ঘুমিয়ে চলে গেল, সবাই বুঝতে পারে। এইবারে বুঝতে পারছে। এইবারে দেখ, তোর তো কোনো সেন্সেস নেই, মানে তুই কর্ম নতুন করে কিছু করতে পারবি না, তুই ভাবতে কিছু পারবি না। তুই তোর নতুন, আমাদের মেমরি সেন্টারে এতদিন যে জমা, সরি, আমাদের মেমরি সেন্টারে এতদিন যে স্মৃতিগুলো জমা হয়েছে, এগুলো কিন্তু অতীত, মেমরি অতীত। মৃত্যুর পরে নতুন আর কোনো স্মৃতি হওয়ার জায়গা নেই, আছে কি? না তুই কিচ্ছু না। করতে পারবি না। তাহলে এবারে, এবারে মস্তিষ্কটা করবে কি? ওকে তো ওর ওই তো পুরোনো কাজ গুলোই হচ্ছে, নতুন করে আবার। ওর তো কাজ করা, ওর ওর নেচারই হচ্ছে কাজ করবে। ও যতক্ষণ মানে ওর অস্তিত্ব আছে, ওর নেচার হচ্ছে ও কাজ করবে, হয় কেমিক্যাল ছাড়বে, নয়তো রিপেয়ার করবে, নয়তো স্বপ্ন দেখাবে, নয়তো আইডিয়া দেবে। কাজ করা, ও কাজ করবে কোনো না কোনো ভাবে। এবারে যখন হার্ট বন্ধ হয়ে গেছে, তখন আর নতুন করে ও কোনো কাজ খুঁজে পাচ্ছে না, তাহলে ও যাবেটা কোথায়? ও না। যাচ্ছে হচ্ছে তোর মেমরি সেন্টারে, যেখানে তোর স্মৃতিগুলো আটকে রয়েছে যেই বক্সে। এইবারে তোর চালু হলো তোর স্মৃতির পাতা উল্টে উল্টে দেখা। বুঝতে পারছিস? এইবারে তুই হুম হুম। ওই সময় খুব স্মৃতির ইন্টারেস্টিং। হ্যাঁ, এইবারে তো, এইবারে কি করবে ও, তোকে স্মৃতির পাতাগুলো উল্টে উল্টে দেখাবে। এইবারে এই জন্যে কর্ম আমাদের জীবনে খুব ইম্পর্টেন্ট, সাংঘাতিক ভাবে। দেখ, আমি এই মুহূর্তে যেই কথাটা বলছি, এটুকু যদি কেউ বুঝে যায়, তাহলে তার ভগবানের দরকার নেই, তার কোনো ধর্মের দরকার নেই, তার কোনো ধর্মগ্রন্থের দরকার নেই। সে তার বিবেকের কথা শুনে এইটুকু বুঝে যদি চলে, সে তাহলে সেফ হয়ে যাবে। ধার্মিক যাকে বলে, সে বেঁচে যাবে।
তো যে কথাটা বলছিলাম যে এইবারে ও স্মৃতির পাতা উল্টাচ্ছে। এবারে তুই এতদিন অনেক কাজ করেছিস, যদি ভালো কাজ হুম। করে থাকিস, যদি ভালো কাজ করে হুম। থাকিস তাহলে ভালো স্বপ্নর মতন দেখবি, ভালো সিনেমা দেখবি। আর যদি খারাপ কাজ করে থাকিস তাহলে খারাপ স্বপ্ন দেখবি বা খারাপ সিনেমা দেখবি, এবং সেটাকে তোকে ভোগ করতে হবে। দেখবি মানে তুই তুই ওটা ভোগ করছিস। এই যেরকম আমরা বেঁচে আছি, গরমকালে গরম ভোগ করছি, সহ্য করছি, সেই রকমই ওই সময় তোকে ওই অভিজ্ঞতাগুলো ভোগ করতে হবে। তাহলে এই যে ভোগ করাটা, ভালো হোক বা খারাপ হোক, এটার মানে আর এক অর্থ হচ্ছে স্বর্গ বা নরক আমার কাছে। স্বর্গ বা নরক কোনো জায়গা নয় যেখানে ঘাস গজায়, গাছ আছে, পাখি উড়ে বেড়ায়। কোনো স্থানের নাম স্বর্গ বা কোনো স্থানের নাম নরক নয়। সেটা একটা মানসিক অবস্থা। বোঝা গেল? তাহলে এই হলো তোর স্বর্গ একদম। আর নরকের ব্যাখ্যা। এইবারে কেন এটাকে আমি পুনর্জন্ম বলছি? কারণ যখনই হার্ট বন্ধ হয়ে গেল, তোর আর একটা জন্ম হলো, অন্য কোনো মায়ের গর্ভে নয়, ওই শরীরেই তুই ভোগ করছিস। এবং কি ভোগ করছিস? তুই যে সারা এই 70 বছর, 80 বছর, 90 বছর যতদিন বেঁচে ছিলি, তুই যা যা করেছিস, যা যা এখানে স্টোর হয়েছে, সেইগুলোই তুই উল্টে পাল্টে অ্যালবামের মতন দেখছিস। এবং সেখান থেকে তুই যদি ভালো, তুই যদি সিনেমাটা ভালো গল্প লিখে থাকিস, ওই চিত্রগুপ্তের বুঝতে খাতায় পেরেছি। যদি ভালো জিনিস লিখে থাকিস, তাহলে তুই সুখ ভোগ করবি, স্বর্গ ভোগ করবি। এবং আবার কি বলছে, যে স্বর্গভোগ তুমি অনন্তকাল ধরে পারবে না। কথাটা বোঝ। স্বর্গ তুমি অনন্তকাল ধরে ভোগ করতে পারবে না। যতটা ভালো কাজ করেছো ততক্ষণের জন্যই তুমি স্বর্গ পাবে। তারপরে তোমাকে নেমে আসতে হবে নরকে। যতটা তুমি খারাপ কাজ করেছো ততটা তোমাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। কথাটা সুন্দরভাবে যদি তুই বুঝতে চেষ্টা করিস, যে আমাদের যে বেঁচে থাকার জীবনটা, সব সময় দেখবি আপস অ্যান্ড ডাউনস। এই সুখ, তারপরে আসে দুঃখ, আবার আসে সুখ, তারপরে আসে দুঃখ। তো সেইটাই হচ্ছে যে সুখ মানে স্বর্গ। তুই দেখছিস যে আমি বাবার হাত ধরে রয়েছি, ছোটবেলায় চলে গেলি, বাবা মেলায় নিয়ে যাচ্ছে, বাবার কাঁধের ওপর বসে আছি। হ্যাঁ, বাবাকে বলছি বাবা আমাকে ললিপপটা কিনে দাও না, তুই আনন্দ পাচ্ছিস, স্বর্গ ভোগ করছিস। তারপরে দেখছিস বাবা চলে গেল, বাবা কোথায়, কাঁদছিস, নরক ভোগ করছিস, খুঁজে বেড়াচ্ছিস, সব তো তোর এখানে রয়ে গেছে। হুম। এই হলো স্বর্গ আর নরকের ব্যাখ্যা। আচ্ছা, তার মানে স্বর্গ নরক যে সাধারণ মানুষ ভেবে থাকে বা কোনো আইডিয়াই নেই, হয়তো ভাবে যে মারার পর, মৃত্যুর পর হয়তো কোনো জায়গা আছে যেখানে এটাকে স্বর্গ বলে বা নরক, সেরকম হ্যাঁ, কিছুই নয়। মানে না, যা ভোগ করবে তোমাকে এখানেই করে যেতে হবে। হ্যাঁ, এবং আর একটা কথা, এবারে কথাগুলো বোঝ। এক হলো স্বর্গ, আর এক হলো নরক, আর এক হলো পুনর্জন্ম। এইবারে কথাটা হচ্ছে, শব্দটা হচ্ছে অনন্তকাল ধরে। এরকম নয় যে ওটা 5 মিনিটের জন্য হবে। আমাদের ঘড়িতে ব্রেনটা ধর খুব বেশি হলে পরে 15 থেকে 20 মিনিট বেঁচে থাকবে, মানে পচে যাওয়ার আগে। কিন্তু এই 20 মিনিট তোকে বললাম না, যে আমি যে কথাটা বলছি, ওই জগতে মানে যখন শুধু মস্তিষ্কের কাজটা চলছে, শরীর শেষ হয়ে গেছে, তখন মস্তিষ্কের ব্রেনটা কাজ করে এত তাড়াতাড়ি, কারণ প্রচুর কেমিক্যাল ছাড়ছে তো জেগে ওঠার জন্য। হুম। ও তো বাঁচার চেষ্টা করছে, মানে এটা তো মেকানিক্স। এই মেশিনটা যা জেগে ওঠার চেষ্টা করছে, তাই যত পারছে কেমিক্যাল ছাড়ছে, যা যা ছাড়ে আমাদের ব্রেনের মধ্যে। গাবা আছে, আমি আমি টেকনিক্যালে যাচ্ছি না, হ্যাঁ, কেন কেউ বুঝবে না। তো অনেক রকমের হুম। কেমিক্যাল হুম। আছে। কেমিক্যাল মানে রাসায়ন, অনেক রস ছাড়ে আমাদের ব্রেনে, যাতে ব্রেনটা আবার জেগে ওঠে, যাতে শরীরটা আবার জেগে ওঠে। হ্যাঁ, কিন্তু সেটা তো হয়ে ওঠে না। তো যাই হোক, যেটা বলছিলাম যে এই এই মুহূর্তে সময় হচ্ছে আমাদের ঘড়িতে 1 সেকেন্ড মানে সেই যে ডাইং ব্রেন, যে ব্রেনটা মারা যাচ্ছে, পচন হচ্ছে যেই ব্রেনটায়, সেই ব্রেনটার কাছে আমাদের 1 মিনিট মানে ওর কাছে হয়তো কয়েক লক্ষ বছর। বাবা।
হ্যাঁ, কারণ, কারণটা বোঝ। কারণ ব্রেনটা ওই সময় টাইম আর স্পেসের বাইরে চলে যায়। এবারে উদাহরণ দিই, নয়তো বুঝতে পারবে না সবাই। তুই যখন ঘুমাস, ঘুমিয়ে ঘুমিয়ে যখন স্বপ্ন দেখিস, সময়ের জ্ঞান থাকে তখন? না, মানে মানে তুমি বলতে চাইছো কতক্ষণ স্বপ্ন দেখলাম, কটা বাজে, বৃত্তান্ত হ্যাঁ, বৃত্তান্ত? কোনো রকমের সময়ের তোর কোনো জ্ঞান থাকে? না। জ্ঞান থাকে না তো। কারণ ওই হ্যাঁ, সময় তুই সময়ের বাইরে চলে যাচ্ছিস। ঠিক আছে, এবারে আমরা এগুলো ভেবে মানে দেখি না। স্বপ্নটা যে আমি 5 সেকেন্ড দেখলাম না 5 ঘন্টা দেখলাম, সেটা বোঝা যায় না। স্বপ্ন যখন ভাঙে তখন বোঝা যায় না যে আমি স্বপ্নটা দেখছি কতক্ষণ ধরে। হ্যাঁ, না, যখন স্বপ্নটা চলছে তখন তুই বুঝতে পারছিস না কতক্ষণ ধরে স্বপ্নটা চলছে। জেগে উঠলি তখন ঘড়ি হুম। দেখে বলি, ও, ও বাবা, মোটে 1 ঘন্টা ঘুমিয়েছি, তাতেই এত কিছু দেখে ফেললাম। হাসি মাঝে মাঝে। কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি, যে এই যে যখন ব্রেনটা নষ্ট হয়ে যাচ্ছে, তখন সে সময়ের বাইরে চলে যায়, ওখানে সময় বলে আর কিছু নেই। সেই জন্যে উপনিষদ বা যত ধর্মগ্রন্থ আছে তারা বলে কি, অনন্তকাল ধরে তোমাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে, অনন্তকালের জন্য তুমি স্বর্গে যাবে। বলে না, অনন্ত মানে কি, ইনফিনিটি, যার কোনো শেষ নেই। হুম। শেষ নেই মানে কি, কোটি 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 কোটি, মানে সেগুলো তো আর সংখ্যায় বোঝানো যায় না। তো সেই জন্য ওইখানে বলা হচ্ছে যে অনন্তকাল ধরে, মানে তুমি টাইম আর স্পেসের বাইরে। আর এখানে ব্রেনটা কোনো দিকেরও তো নির্ণয় করতে পারছে না, ওপরে নিচে, আগে পিছে। তাই মনে হবে ফ্লোট করছি, কিন্তু আমি দেখতে পাচ্ছি, যেরকম স্বপ্নে হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওই স্বপ্ন থেকে জেগে ওঠা যায় না। আর ওটা স্বপ্ন যদি কেউ ভাবে, তাহলে খুব ভুল করবে। কারণ আমরা এই জগতে বেঁচে যে বেঁচে যে আছি, সেটা যতটা সত্যি আমাদের কাছে, ওই মুহূর্তে ওই মৃত্যুর মৃত্যুমুখী ব্রেনটা কাছে ওই স্বপ্নটা কিন্তু এই বাস্তবের থেকেও বেশি বাস্তব। মানে বোঝাতে অদ্ভুত পারলাম? একটা কথা মানে। হ্যাঁ, অবশ্যই বুঝতে তো পারছি, কিন্তু এইবারে মানে তোকে আর একটা কথা বলি, যখন তুই স্বপ্ন দেখিস, তখন তোর মনে হয় যে আমি স্বপ্ন দেখছি? তোকে না। বাঘ তাড়া করেছে, তুই ছুটছিস, তুই কি ভাবছিস যে আমি স্বপ্ন দেখছি? না। কষ্ট পাচ্ছিস তো? তুইও দৌড়ানোর চেষ্টা করছিস, হুম। কত দৌড়চ্ছি, কিন্তু দৌড়ে আমি এক পায়ে এগোতে পারছি না, বাঘটা দেখছি কাছে এগিয়ে আসছে। তোর কোথাও মনে হচ্ছে যে এটা মিথ্যা, এটা স্বপ্ন? মনে হচ্ছে যখন স্বপ্নটা না। দেখছিস? না। সেটাই বলার চেষ্টা করছি, যে যে ভোগ করবে তার কাছে কিন্তু ওটা স্বপ্নর মতন মনে হবে না। না, ওটা একটা বাস্তব। সে ভোগ করবে সেটাকে। এবং এই পর্বটা চলবে অনন্তকাল ধরে। এবং এই কষ্ট, মানে স্বর্গ, ওই যে বললাম যে স্বর্গটা তো পার্মানেন্ট নয়, যে তুই যে স্বর্গে সারা, মানে আমি খালি ভালো কাজ করে গেলাম বলে স্বর্গে যাব, শুধু স্বর্গ পাবো তা তো নয়। যতটুকু যতটুকু খারাপ কাজ করছি তার জন্য আমাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এবারে সেই জন্যে আচ্ছা, আমাদের মানে কাছে, পার্মানেন্টলি আমি এটা বলতে পারবো না যে আমি সারা জীবন ভালো করেছি তাই আমি স্বর্গেই থাকবো। না, কারণ দেখ, কর্মটা তো অবশ্যই নির্ভরশীল। কর্মটা তুই হুম। যদি খারাপ কর্ম করিস তাহলে তার ফল পেতে হবে, এটা আমরা সবাই জানি। কিন্তু কর্মের বাইরেও অনেক কিছু জিনিস আছে, যেটা বললাম যে উম, ধরে নে তুই রাস্তা দিয়ে হাঁটছিস, আর দেখলি যে তোর চোখের সামনে একটা কুকুরকে একটা গাড়ি পিষে দিয়ে চলে গেল। এবারে তোর ওটা একটা শক লাগলো। এবার এই স্বাভাবিক। যে শকটা লাগলো, এটা কিন্তু তোর এখানে লেখা হয়ে গেল, ব্রেনে লেখা হয়ে গেল। এবারে তুই যে কষ্ট আচ্ছা। পাচ্ছিস, তুই যে রাত্রির বেলা খেতে পারছিস না, রাত্রির বেলা ঘুমিয়ে ঘুমিয়ে দুঃস্বপ্ন দেখছিস সেই কুকুরের ব্যাপারে, বা অন্য কিছু মারা যাচ্ছে, রক্ত, এইসব দেখছিস, এগুলো কিন্তু লেখা হয়ে গেল তোর ব্রেনে। তো এটার সাথে কিন্তু কর্মের কোনো যোগ নেই, কিন্তু তুই কষ্টটা ভোগ একদম। করছিস। তাহলে ভোগ এবার করতে বুঝতে হচ্ছে। পারলাম। হ্যাঁ, এবারে এই এই যে তো ভোগটা, এই যে ভোগটা, এর থেকে কিছু বাঁচার উপায়? হ্যাঁ, এর থেকে, এই দেখ এবারে
যদি বলিস বাঁচার উপায়, তা বাঁচার উপায় অনেকগুলো আছে, কিন্তু সেটা আগে তোকে বুঝতে হবে, জানতে হবে, এবং তারপরে তোকে বিশ্বাস করে এগিয়ে যেতে হবে। আমি যে এতক্ষণ বললাম কথাটা, সেটা যদি তুই না বুঝে হুম। থাকিস বা যদি তুই সেটা না বিশ্বাস করিস, তাহলে হয় কোনো নিউরোলজিস্টের সাথে কথা বল, যারা ডাক্তার, যে এরকম কি হতে পারে, ব্রেনটা কি বেঁচে থাকে, ব্রেনটা কি তারপরও কাজ করে যখন হৃদয়টা বন্ধ হয়ে যায়, ভেরিফাই কর। কিন্তু এটা এটা খুব ইম্পর্টেন্ট তোর তোর জানার, যে রজতদা যেটা বলছে সেটা ঠিক না ভুল, তবে তোর বিশ্বাসটা আসবে যে হ্যাঁ রজতদা যেটা বলেছে ঠিক। তাহলে বাঁচার উপায় কি আছে? দেখ, বাঁচার উপায় অনেক কিছু আছে, কিন্তু বাঁচবো কি করে পদ্ধতিটা ঋষিমুনিরা কিভাবে আবিষ্কার করেছিল, সেই পথটা হচ্ছে, প্রথম আমাদের কাছে এসেছিল হচ্ছে মোক্ষ লাভ। মোক্ষ, তাহলে মোক্ষ হলো একটা পথ। এবারে দেখা গেল যে মোক্ষ অনেকে পাচ্ছে না, পারছে না ঢুকতে, কারণ মোক্ষ কখন আসে? নির্বিকল্প সমাধি, তারপরে মোক্ষ। মানে একবারে তুই নির্বিকল্প সমাধিতে গেলি তারপরেই মোক্ষ লাভ হয়ে গেল তা নয় কিন্তু। তুই সমাধিতে ঢুকতে হবে, বেরোতে হবে। প্রথমে তুই ধ্যানে বসলি, প্রথমে তুই ধ্যানে বসা আরম্ভ, মানে যোগাসনে বসলি, আসনে বসলি, তোর মনে এই ভাবটা রয়েছে যে আমি ধ্যান করব, কিন্তু ধ্যান করব বললে ধ্যান করা যায় না। ধ্যানটা হয়, সেটা যেদিন, ধ্যান কাকে বলে সেটা যখন ডিসকাস করব সেদিন বোঝাবো যে ধ্যান করব বললে হয় না, ধ্যানটা হয়ে যায়। সমাধিতে ঢুকবো বললে হয় না, সমাধিতে মানুষ ঢুকে যায়। ঢুকে তারপরে বুঝতে পারে যে আমি চিন্তা নিয়ে মোক্ষ লাভ করতে পারবো না, জানার ইচ্ছা নিয়ে, পাওয়ার ইচ্ছা নিয়ে আমি মোক্ষ লাভ করতে পারবো না, যখন সে সমাধি থেকে বেরিয়ে আসে। কারণ সে যখন সমাধিতে ঢুকলো সেটাকে বলা হয় সবিকল্প সমাধি। তো প্রথম সে সবিকল্প সমাধিতে ঢুকলো, তার শরীর আনন্দে ভরে ডুয়ালিটি। যাচ্ছে, যাকে বলা হচ্ছে ব্লিস, মানে অফুরন্ত আনন্দ, তুই ধরে রাখতে পারবি না নিজেকে, এত আনন্দ। মানে সে আনন্দ যারা অনুভব করেছে তারাই বুঝতে পারবে, মানে এত আনন্দ। হুম তো হুম। সেই আনন্দটা বলার মতন নয়, এত আনন্দ, ঠিক আছে? কিন্তু তারপরে তুই বুঝতে পারবি যে এই আনন্দটা দিয়ে তো আমি মোক্ষ লাভ পাবো না, কারণ এটা তো সাময়িক। আমার মাথায় তো তখনও একটা ইনফরমেশন চলছে, মানে দেওয়া নেওয়া হচ্ছে। সেটার বিষয় পরে আলোচনা করব একদিন। সেটা হচ্ছে আমরা হ্যাঁ মানে হ্যাঁ। কনসিয়েন্স আর সুপার কনসিয়াস যেদিন আলোচনা করব, মনে করাবি, সেদিন বোঝাবো। মানে বিবেক মানে আত্মা আর পরমাত্মা দুটোই আমাদের শরীরের ভেতরে থাকে, এবং তাদের দুজনার মধ্যে যখন কথোপকথন হয়, সেই কথোপকথন থেকে যেই সত্যটা বেরিয়ে আসে তাকেই বলা হয় এনলাইটেনমেন্ট। ঠিক আছে, ছোট করে বোঝালাম তো। ঠিক আছে। ঠিক আছে, এইবারে কি হলো, এবারে তুই সবিকল্প সমাধি বুঝে গেলি, তারপরে সে তখন নিজে প্র্যাকটিস করবে যে মাথা খালি করে যোগাসনে বসার। যোগাসন কাকে বলে, কিভাবে করতে হয়, ধ্যানস্থ কি করে হতে হয়, তার তো জানা হয়ে গেছে। সে সবিকল্প সমাধিতে ঢুকেছে, বেরিয়েছে বেশ কয়েকবার। সে এখন হুম। সত্যটা জানে যে বাবা এই জগৎ মিথ্যা, মৃত্যুর পরে যেটা ঘটবে সেটাকে আমাকে পাশ কাটাতে হবে, কারণ মৃত্যু হবে সেটা সত্য, এবং মৃত্যুর পরে আমাকে ভোগ একদম। করতে হবে সেটাও সত্য। সে বুঝে যায়, তখন সে বলে তাহলে পাশ কাটাবো কি করে? তখন সে ঢোকার চেষ্টা করে হচ্ছে নির্বিকল্প সমাধি, মানে ব্রেন খালি করে দিল, যে আমার কিচ্ছু চাই না। সেইখান থেকে আসে হচ্ছে এই যে বলে না, ত্যাগ করতে শেখো। ত্যাগ করতে শেখা যায় না, এটা অনুভব। যখন তুই বুঝে যাবি যে এই জিনিসটা আমার নয়, তখন তার প্রতি আর মায়া আসবে না। আজকে যদি তুই বুঝে যাস যে তুই হোটেলে যখন থাকতে যাস, তখন তুই মনে করিস যে এটা আমার, আমার ঘর। না। তোর মায়া বসে হোটেলের রুমটায়? কাঁচটা ভেঙে পড়লে তোর বুক ফেটে যায়? ফাটে না তো। কেন? কারণ তোর মনটা জানে যে এটা তোর নয়। তো এই অবস্থাতে যখন সে বুঝে গেল যে জগৎ মিথ্যা, একবার যখন সে অনুভব করে ফেললো, মানে এটা অনুভূতি দিয়ে বোঝার বিষয়, তখন সে বুঝলো যে এগুলো কিচ্ছু সত্যি নয়। তার কিচ্ছু সত্যি না মানে এই যে আমার বাড়ি, এটাও তার মানে মিথ্যা, এটাও আমার নয়। তখন চলে আসলো হচ্ছে ডিট্যাচমেন্ট,
তুই বলেছিলি না ডিট্যাচমেন্ট, মায়া বন্ধন কাটিয়ে বেরোবো কি করে? মায়ার বাঁধন তুই কেটে বেরোবি তখনই যখন বুঝতে পারবি যে এটা মায়া, এটা মিথ্যা, এটা আমার নয়। আমি যেটাকে ভাবছি এটা আমার, এটা আমার নয়, সেটা যখন বুঝতে পারবি তখন মায়া এমনি ঝরে যাবে। সেইটাকেই বলা হয় যে যেটা সত্য সেটা তুমি জানতে পারলে। এবার সত্য যখন, ব্রেন যখন বুঝে যাবে যে এটা সত্যি কথা, যে এটাই সত্য, তুই যদি জানিস যে রজতদা চোর, তুই রজতদাকে চুরি করতে দেখেছিস, তাহলে সেই সত্যিটা আর কোনোদিন তোর মন থেকে মুছবে কি? না। মুছবে না তো, কারণ তুই দেখেছিস রজতদাকে চুরি করতে, তাহলে সেটা তোর কাছে একটা সত্য। ঠিক তেমনি যখন বুঝে যাবি যে এইগুলো কিছুই নয়, মৃত্যুর সময় এগুলো কেউ থাকবে না, কোনো আত্মীয় স্বজন থাকবে না, বন্ধু বান্ধব থাকবে না, আমার গুরুও আমার কাছে থাকবে না হয়তো, তাই না? সব মিথ্যে। তখন আপনা আপনি সব কিছু তোর ছুটে যাবে, খসে পড়বে। যা কিছু তুই চেপে আঁকড়ে ধরে আছিস সেগুলো নিজে থেকে খসতে আরম্ভ করবে। তখন ঢুকবি তুই নির্বিকল্প সমাধিতে, যে আমার এই শরীরের প্রতিও মায়া নেই, আমার এই জীবনের প্রতিও মায়া নেই, আমার কিছু জানারও দরকার নেই, আমার কিছু জানতে চাওয়ারও বাকি নেই, সব আমি জেনে গেছি, সব আমি বুঝে গেছি। কি বুঝেছি? যে আমি কেউ নয়, আমি কিচ্ছু নই। সেই হচ্ছে, সেটাকে বলা হয় শিবা স্টেট। অনেক সাধুরা বলে না, শিবা স্টেট মানে কি? কিচ্ছু না, না অন্ধকার না আলো, না আনন্দ না দুঃখ, কিচ্ছু না। বোঝাতে পারছি? কিচ্ছু হুম না। হুম হুম। না, তুমি সহজভাবে আমাদের এইবারে, বোঝাও যে এটা হ্যাঁ, থেকে পালানো বা হ্যাঁ, বাঁচার রাস্তাটা। হ্যাঁ, এইবারে কথাটায় আসি তাহলে। নির্বিকল্প সমাধি থেকে তারপরে মোক্ষ ঢুকছে ঢুকছে, যে সে যখন নির্বিকল্প সমাধিতে গেল, সে তখন লীন হলো পরম ব্রহ্মের সাথে। সেটা একটা পথ। এবারে যখন সে নির্বিকল্প সমাধিতে কেউ যখন ঢুকতে আরম্ভ করে, বা ঢুকে যদি বেরিয়ে আসে, তখন সে স্বেচ্ছা মৃত্যুবরণ করতে পারে। যে আমি চাইলে তবেই মৃত্যু আসবে, যখন চাইবো যেভাবে চাইবো, আমি দেহ ছেড়ে আমি চলে যাব। দেহ ছেড়ে চলে যাব মানে কিচ্ছু নাতে চলে যাব, কিচ্ছু না। ঠিক আছে? তো এটা হলো কঠিন পথ, এটা কেউ পারে না। সবাই ভাবে যে এটা কি বিশাল ব্যাপার। তার থেকে বড় কথা, কারো সময় নেই যে ধ্যান করবে, বা নির্বিকল্প সমাধিতে হুম যে ঢুকবে সেরকম গুরু নেই হাত ধরে দেখানোর মতন। তো সেটা হয়ে গেল কঠিন জিনিস। তখন এলো হচ্ছে আমাদের, এবারে এটা একটা ঐতিহাসিক সময়, তোকে বলে রাখি। ঠিক আছে? এর সাথে ইতিহাস জড়িয়ে আছে, যে তাহলে বেদ বলতো মোক্ষ লাভ। এবারে তারপরে আসে হচ্ছে, মানে এটা হচ্ছে এমন একটা সময় যখন গৌতম বুদ্ধ আমাদের বেদ পাঠ করলো, উপনিষদ করলো, এবং গৌতম বুদ্ধের মধ্যে প্রশ্ন আসলো যে মানুষ এত কষ্ট পাচ্ছে কেন? কেন মানুষ মারা যাচ্ছে? এই কষ্টের উৎস কি? কেন জন্মেছি? তখন গৌতম বুদ্ধ নিজে থেকে চেষ্টা করতে আরম্ভ করলো, সব উপায় দেখলো, কোনোটাতে রেজাল্ট পেল না। এবং তারপরে সে একদিন নির্বিকল্প সমাধিতে নিজে থেকেই ঢুকে নিজে থেকে বেরিয়ে এসছে, লাকিলি। হ্যাঁ, এবং সে বুঝে গেল যে আচ্ছা এটা হচ্ছে সত্য। তখন সৃষ্টি হলো হচ্ছে বৌদ্ধ ধর্মের। এবার বৌদ্ধ ধর্মের সৃষ্টি যখন হলো, তখন গৌতম বুদ্ধ যে যে যা কথা বলছে, সবাই বলছে যে হ্যাঁ যুক্তি দিয়ে ঠিক বলছে। তখন হিন্দু ধর্মের যে পৌরাণিক যে কথাগুলো ছিল, যে আইডিয়াগুলো ছিল, সেই আইডিয়াগুলো খসে পড়তে লাগলো। মানুষ হিন্দুত্ব ছেড়ে বা হিন্দু ধর্ম ছেড়ে ঢুকতে আরম্ভ করলো বৌদ্ধ ধর্মে। ঠিক আছে? এটা একটা এরা, এটা একটা এমন সময় যখন আমাদের প্রচুর মন্দির সেগুলোকে পরিবর্তন করে, মানে গায়ের জোর খাটিয়ে নয়, কিন্তু সেখানে গৌতম বুদ্ধর সিল আসে, মানে গৌতম বুদ্ধর প্রতিমা আসে। যেটা হয়তো একটা আগে কলেজ ছিল, যেটা বৈদিক কলেজ ছিল, সেটা তখন একটা বুদ্ধিস্ট কলেজে পরিণত হলো। এইভাবে একটা চেঞ্জ আসলো। এবং এই চেঞ্জের মাধ্যমে, এই চেঞ্জে আরো একজনের অনেক বড় হাত আছে, সেটা হচ্ছে অশোকা। শঙ্করাচার্য। না, আচ্ছা। অশোকা, অশোকা, অশোকা। আমরা যে ইতিহাসটা পড়ি, সেই ইতিহাসে হচ্ছে অশোকা যুদ্ধে গেল, যুদ্ধে প্রচুর রক্তপাত হলো, জিতলো। তারপরে অশোকা সেই জিনিসটা আর মেনে নিতে পারলো না, এত রক্তপাত দেখে সে মেনে নিতে পারলো না। তখন সে বুদ্ধ ধর্মে গেল। ঠিক আছে?
এবং বুদ্ধ ধর্মে গিয়ে সে হাতিয়ার ত্যাগ করলো, অস্ত্র মানে অহিংসার পথে গেল। এবং অহিংসার পথে গিয়ে তারপরে অশোকা কি করলো, তোর বুদ্ধ ধর্মের প্রচার করলো সারা ভারতবর্ষ জুড়ে। অশোকা বৌদ্ধ ধর্মের প্রচার আরম্ভ করলো। এবারে তাহলে তখন কি হলো, পরিণামস্বরূপ হিন্দু ধর্ম প্রায় লুপ্ত হয়ে যায়। ঠিক আছে, তারপরে আসে শঙ্করাচার্য, এবং তার মানে কয়েকশো বছরের মধ্যে বা আগু পিছু তারপরে আসে হচ্ছে ভক্তি মার্গ, যাকে বলা হয় ওই হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হুম। বা ইসকন, মানে বৈষ্ণবপন্থী। বৈষ্ণব যারা, তারা কিন্তু প্রধানত হচ্ছে ভক্তি মার্গের প্রতীক। ঠিক আছে, তো এটা একটু ইতিহাসের বিষয় যেটা জেনে রাখা দরকার, কারণ যেটা বলবো এর পরে সেটা এর সাথে মানে লিঙ্কড। তো ভক্তি মার্গ তারপরে আস্তে আস্তে বৌদ্ধ ধর্মকে ছাপিয়ে গেল, কারণ লোকে বুঝলো যে ভক্তি মার্গে আমরা সহজে ওই নরক আর স্বর্গটাকে এড়িয়ে যেতে পারবো। এবারে কিভাবে করব? তো ভক্তি মার্গের যুক্তি হচ্ছে তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি খালি রাম নাম জপ করে যাও, বা কৃষ্ণ নাম জপ করে যাও, বা যে কোনো একটা নাম জপ করে যাও, বা ওং জপ করে যাও। ঠিক আছে, এইবারে দেখ জপে তাহলে আমরা কি করে স্বর্গ নরক পার করছি সেটা বোঝ। কথাটা হচ্ছে এই যে ব্রেনে যে লেখাটা হচ্ছে, এটা তো স্মৃতি। এই যে লেখাগুলো আমরা জড়ো করছি ব্রেনের ভেতরে, হুম। 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 এগুলো তো স্মৃতি থেকে মেমোরিজ। হচ্ছে। এবারে তুই আমাকে একটা কথা বল, যখন ক্লাস ফাইভে পড়তিস তখন তুই কি স্বপ্ন দেখতিস, মনে পড়ে? মনে নেই। মনে নেই? আমি তবুও বলে দিচ্ছি একটা, তোর নিজেরটা না মনে থাকলেও তুই কোনো ক্লাস ফোর ফাইভে পড়া বাচ্চাকে জিজ্ঞেস করবি যে হ্যাঁ রে তুই কিসের স্বপ্ন দেখিস, লাস্ট কি স্বপ্ন দেখেছিলি, তাহলে বুঝতে পারবি যে সেই শিশুটার মনে কিসে কি ধরনের স্বপ্ন আসে। তার মনে স্বপ্ন আসে আমি বন্ধুদের সাথে খেলছি, ঠিক আছে, ছুটোছুটি করছি, লুকোচুরি খেলছি, মা ডাকছে, মা বাবার হাত থেকে আমি হারিয়ে গেলাম, ভয়ের স্বপ্ন। ঠিক আছে, না আমি জামা কিনতে যাব বা জামা কিনবো, বা স্কুলের শিক্ষক আমাকে বকছে, হ্যাঁ। বা আমার বন্ধুরা হাসছে আমি কান ধরে দাঁড়িয়ে আছি। মানে জগৎটা কিন্তু ওর ওই 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 জীবনে ওই মুহূর্তটাতে ওইটুকুই। যা হ্যাঁ। ঘটছে সেই বিষয় কেন্দ্রিক। বোঝা গেল? আজকে কিন্তু আর সেই বিষয়গুলো আমাদের মনে আসে না, মনে পড়ে না। সেই জন্যে সেই 5 বছরের বয়সের যে স্বপ্নগুলো, সেই স্বপ্ন কিন্তু আজকে আমরা 50 বছরে এসে আর দেখি না। এখন আমাদের স্বপ্নগুলো পাল্টে গেছে। তার মানে কি, আমাদের ব্রেনটা কোথাও প্রোগ্রামিং হচ্ছে, মানে পুরনো জিনিস অনেক কিছু মুছে যাচ্ছে এবং সেইখানে নতুন জিনিস লেখা হচ্ছে। বুঝতে পারলি প্রোগ্রামিং মানে কি? হুম। হ্যাঁ, এইবারে কথা হচ্ছে যে প্রার্থনা যখন করিস, প্রার্থনা হে ঈশ্বর বলে বা হে ঠাকুর বলে যখন প্রার্থনা, বা ভগবান তুমি, বা হে কৃষ্ণ বলে একটা বলে তুমি দেখো, তুমি দেখো যাতে সবাই সুস্থ থাকে, যাতে পৃথিবীতে কম যুদ্ধ হয়, যাতে শিশুরা কম আঘাত পায়, অকারণে যেন মারা না যায়, তুই বলছিস, প্রার্থনা করছিস, যে যেভাবেই প্রার্থনা কর। আচ্ছা, প্রার্থনার মধ্যে আমি তোকে একটা জিনিস বলছি, এটা অ্যাড করবি যখন প্রে করবি না। আমরা সবসময় নিজেদের জন্য চাই, ঠিক আছে, প্রার্থনায় কোনোদিন নিজের জন্য কিছু চাইবি না। এটা একটা উপায় বললাম, স্বার্থপর হবি না। ঠিক আছে, যখন ঠাকুরের কাছে প্রার্থনা করবি তখন অন্যদের জন্য চাইবি, নিজের জন্য কিচ্ছু চাইবি না। কারণ যেই নিজের জন্য চাইবি না, প্রোগ্রামিংটা সঙ্গে সঙ্গে পাল্টে যাবে, স্বার্থপর হয়ে যাবি, সেই আমি তুমি ব্যাপারটা চলে আসবে। ঠিক আছে, এইবারে আমি যে উপায়টা বললাম, সেই উপায়ে তুই প্রার্থনা করবি। এবং আজ পর্যন্ত যতটুকু প্রার্থনা তুই করেছিস, তুই আমাকে অভিজ্ঞতা থেকে বল যে পুজো করে উঠে তোর কখনো মন ভারাক্রান্ত হয়ে উঠেছে, বা মানে পুজো করে রাগ হয়েছে যে বিরক্ত লাগছে পুজো করলাম বলে, হয়েছে? না। কারোর হয় না। পুজো এমন একটা জিনিস যে পুজো থেকে যখন উঠে আসি, বেরিয়ে আসি, বা প্রার্থনা করার পরে যখন বেরিয়ে আসি, তখন আমাদের একটা ভাবের পরিবর্তন হয়, একটা ভালো লাগা আসে। ঠিক আছে, এই হচ্ছে কিন্তু প্রার্থনা করার পেছনের
উদ্দেশ্য, যাতে আমরা ভালো লাগা, মনের জোর এটা পাই। হুম। কাইন্ডনেস, এই যে বললাম যে যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে তাদেরকে মনে করার চেষ্টা করবি, এবং তারা যাতে ভালো থাকে সেই জন্য তুই ঠাকুরকে ডাক। দেখবি যখন সেই প্রার্থনাটা যখন তুই শেষ হবে, বেরিয়ে যখন আসবি, দেখবি একটা আলাদা তৃপ্তি পাবি। আমরা তো আজকাল প্রার্থনা কিভাবে করতে হয় তাও জানি না, ভুলে গেছি। প্রার্থনা মানে, হে ঠাকুর আমাকে বাঁচিয়ে দাও, পরীক্ষায় পাশ করিয়ে দাও, আমার যেন চাকরিতে উন্নতি হয়, যেন আমি সংসারটাকে ঠিকভাবে চালাতে পারি, যেন 2000 টাকা আমার মায়না বাড়ে। এই সব আমি কেন্দ্রিক। কিন্তু প্রার্থনা মানে এটা নয়, ঠিক এর উল্টোটা। ঠিক এর উল্টোটা। আমার জন্য কিছু চাই না, আমার জন্য তো তুমি আছো, আমার জন্য তো ঠাকুর তুমিই রয়েছো, তাহলে তোমার কাছে আমি চাইবো কেন? সেই বিশ্বাসটা রাখ। কারণ ওই যে বললাম, ভক্তি মার্গে ঢুকছিস কিন্তু, এখন কিন্তু আর কোনো যুক্তি খাটবে না, এখন ভক্তিতে ঢুকছিস। আর যখন ভক্তিতে ঢুকছিস তখন সেই বিশ্বাসটা রাখতে হবে যে গোপাল আছে, রাম আছে, কোথাও আছে, কোনোভাবে আছে, আমার মধ্যে থাকুক, তোর মধ্যে থাকুক, অনুপরমাণুতে থাকুক, আছে, আমার কথা শুনতে পাচ্ছে। তো সে আছে, সে যখন আমাকে দেখছে, সে জানে আমার কি দরকার, তাই আমি তার কাছে কেন চাইবো? সে নিজেই দেখছে তো আমাকে। সেই তো সত্যি বিশ্বাসটা কথা। আসলো। হ্যাঁ, তাহলে আমি কিছু চাইছি না। এবারে কথাটা হচ্ছে যে ওই যে বললাম পুরোনো জিনিসগুলোকে মুছে ফেলে, এবারে তুই এই খাতাটায় কি আরম্ভ করলি? 24 ঘন্টা ধরে রাম 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 রাম, খাচ্ছিস মনের ভেতরে রাম 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 রাম, সিনেমা দেখছিস মনের ভেতরে রাম 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 রাম, কথা বলছিস বন্ধুর সাথে ব্রেনের একটা অংশে রাম 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 রাম। জপ মানে এইটা, গুনতে হয় না। এই যে মালা দিয়েছে তার একটা অন্য উদ্দেশ্য আছে। কিন্তু ভক্তি মার্গে তোকে যদি ওই নরক স্বর্গ থেকে বেরিয়ে আসতে হয়, তাহলে এই নাম, কোনো মন্ত্র ভুলে যা, কারণ ওই মৃত্যুর সময় ব্রেন এত ফাস্ট চলে যে একটা লম্বা মন্ত্র তোর মনেই আসবে না, ভুলে যাবি, মনে করতে পারবি না। সেই জন্য দেয় নাম। তাহলে রাম 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 সব সময় যে করছিস, এর থেকে কি হচ্ছে, তোর জায়গাটা তো অল্প, মানে যদিও প্রচুর জায়গা, কিন্তু আমি বলছি কি, যে তার তো একটা লিমিট আছে। এবারে যখন সেইখানে ওই যেরকম যত বয়স বাড়ছে, মানে তোর স্মৃতি ক্ষীণ হচ্ছে, মানে তোর 5 বছর বয়সের স্মৃতিটা মুছে গেছে, 6 বছরেরটা মুছে গেছে, 7 বছরেরটা মুছে গেছে, এই করতে করতে তোর এই দিকে যত বয়স বাড়ছে, তো ছোটবেলার জিনিসগুলো তত মুছে মুছে আসছে, হয়তো একটা দুটো জিনিস মনে থাকছে। ঠিক ঠিক। তাই তো? তা এইবারে আমি কি করলাম, এই পদ্ধতিটা বুঝে গেলাম, এবারে আমি এইখান থেকে আরম্ভ করলাম রাম 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 লেখা। এবারে এখান থেকে যতটুকু রেকর্ড হচ্ছে, সব রাম রেকর্ড হচ্ছে এখানে, আর এদিক থেকে মুছতে আরম্ভ করছে। বুঝতে আরম্ভ করছি। খুব সুন্দর। মানে এত সুন্দর, মানে লজিক। ঠিক আছে? এইবারে আর একটা জিনিস, আমি কি করছি, আমি নিজের জন্য কিছু চাইছি না, মানে আমি নেই। প্রার্থনায় কি শেখালাম? নিজের জন্য কিছু চাইবি না। তার মানে আমার কষ্ট হচ্ছে, ব্যথা হচ্ছে, বেদনা হচ্ছে, আমি ভাবছি না, আমার জন্য তো রাম রয়েছে। কারণ যেই আমি নিজেকে নিয়ে আসবো, তাহলে আমার দুঃখ, আমার কষ্ট ওই মৃত্যুর সময় কিন্তু ভোগ করতে হবে। কারণ আমিটা তো রয়ে গেল, প্রত্যেকটা রামের সাথে আমিও ঢুকছে তো। সেই জন্য আমিটাকে বাদ দিতে বলছি। তাহলে কি, যখন তুই তোর মানে ব্রেনটা যখন, বা আমার ব্রেনটা যখন ও পছন্দ ধরছে, সে স্মৃতি যেগুলো আমাকে দেখাচ্ছেও, সেখানে আমি নেই, সেখানে খালি রাম 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 আছে, সেখানে চাকি আছে, সেখানে আমার আত্মীয় স্বজনরা থাকতে পারে, আমার বন্ধু বান্ধবরা থাকতে পারে, জগতের অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমি নেই। আমি নিজের জন্য কিছু চাইবো না। দুঃখ দিচ্ছিস, দে। নরক ভোগ করাবি, কর। ব্যথা দিবি, দে, রাম আছে। সাইকোলজিটাকে বুঝতে পারছিস? কারণ আগামী 10 বছর যদি তুই নিজের জন্য কিচ্ছু না চাস, তাহলে ব্রেনটা বুঝে যাবে যে নিজের যাই হোক না কেন,
সেই নিয়ে ভেবে লাভ নেই। তো নিজের কষ্টগুলোকে অ্যাভয়েড করা প্রার্থনার সময়। এবারে রাম 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 দিয়ে যখন হচ্ছে, এবারে তোর ব্রেনটা বন্ধ, মানে হার্ট বন্ধ হলো। এবারে তোর সিনেমা দেখা চালু হলো। চিত্রগুপ্তর খাতা যখন খুললো, পেলো কি? রাম 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 শুধু রাম, রাম রাম। রাধা হুম। রাধা 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 রাধা, হুম। কৃষ্ণ 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 কৃষ্ণ। কৃষ্ণ। হুম। এত সুন্দর করে এই প্রথম বুঝলাম। এই জন্যে দীক্ষার প্রয়োজন। দীক্ষা কেন নিবি? এই কারণে নিবি। এবং দীক্ষা নিয়ে মন্ত্র পেলাম, আর আমি শিষ্য হয়ে সেই মন্ত্র সারা জীবনে একবারও করলাম না, বা সেই নাম একবারও জপ করলাম না, তখন কিন্তু কোনো ফল হবে না, কোনো গুরু তোকে আসবে না হাত ধরে বাঁচাতে। কারণ গুরু তো তোর ব্রেনের ভেতরে ঢুকে প্রোগ্রামিংটা করবে না। এটা তো সায়েন্স। তুই এইখানে মেমোরিতে যা লিখবি সেটাই তুই দেখবি। তুই যে স্বপ্ন দেখিস, সেখানে কবার গুরু আসে তোর কাছে, বা তোর মা বাবাই বা কদিন আসে? হয়তো 9 মাসে, 6 মাসে, বছরে একবার হয়তো উকি মেরে চলে যায়, তাই না? কিন্তু দেখিস কি? যা ভাবিস তাই দেখিস, যা করিস তাই দেখিস। তাহলে কর্মটা বা ভাবনাটা, কর্ম আর ভাবনা দুটোই আমি যদি রামে পরিণত করে দিই বা কৃষ্ণতে পরিণত করে দিই, আমি কাউকে ছোট করছি না, যে রাম বলছি, হুম। কৃষ্ণ বলছি, হয়তো কাউকে নিচ্ছি না, না ঠিক সে আছে, তো স্বাভাবিক, ছোট হ্যাঁ। করছি না, এর তো কোনো এটা শেষ নেই। আমি একটা উদাহরণ দিচ্ছি, না। যে তোর যাকে ভালো লাগে, শিবা 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 শিবা, উঠছি বসছি, খেলছি খাচ্ছি, সাইকেল চালাচ্ছি, গাড়ি চালাচ্ছি, প্রত্যেকটা সময় ঘুম থেকে ওঠার থেকে তোর আরম্ভ হলো, বাথরুম করছি, সব সময় ভেতরে চলবে রাম নাম। এর জন্য কোনো বাদ বিচারের কোনো বালাই নেই। শ্মশানেও কর, বাথরুমে কর, মেয়েদের যখন শরীর খারাপ হয় মাসে, উম, তখন করুক, কোনো অসুবিধা নেই, কোনো বাধ্যবাধকতা নেই। কারণ তোর কাজটাই হচ্ছে রাম নাম জপ করার। কোনো কিচ্ছু মানতে হবে না, তবে জোরে করবি না, মনে মনে। সেই জন্য গুরু বলে কি, যে যেই মন্ত্রটা দিল কারোর সাথে বলবে না, কারণ বলতে গেলে তো ভয়েস আসবে। গুরু কি দেখ, কিভাবে আমাদের, মানে বলবো কি বলবো, মানে ব্যবস্থাগুলো, সামাজিক ব্যবস্থাগুলো নিয়মের মাধ্যমে কত গুপ্ত রহস্য লুকিয়ে রেখেছে, যেটা আমি তোর সামনে আজকে ভেঙে বললাম। যে কেন মুখ দিয়ে উচ্চারণ করবি না? কারণ মুখ দিয়ে উচ্চারণ করলে তার এফেক্ট হবে না, কিন্তু তোর কাজটা তো এইখানে প্রোগ্রামিং হচ্ছে। তো তুই মুখ দিয়ে রাম রাম করছিস, আর তাকিয়ে তাকিয়ে মনে মনে ভাবছিস যে আচ্ছা তুমি এই, আচ্ছা, মানে অনেক কিছু, মানে ব্রেন চলছে অন্য জায়গায়, মুখ দিয়ে রাম 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 হচ্ছে। তাহলে শুধু মুখ দিয়ে রাম রাম করাটা তো উদ্দেশ্য নয়, এইখান থেকে রাম হবে, সেটা উদ্দেশ্য। সেই জন্য বলছে মুখ বন্ধ, মুখ দিয়ে কোনো মন্ত্র বেরোবে না। তাহলে এইটা হচ্ছে দ্বিতীয় উপায়। ঠিক আছে, এরকম আরো অনেক উপায় আছে, কিন্তু তাহলে এই ভিডিও হ্যাঁ কত হ্যাঁ হ্যাঁ। কবে শেষ হবে তার কোনো কারণ, দেখ, ওই যে তার কোনো বলেছে না ঠিক নেই। পরমহংসদেব, যে যত মত তত পথ। তো যত মত বলতে কি, যার তার মত নয়, এই যে বিভিন্ন ঋষি মহাঋষি, বিভিন্ন ধর্মগ্রন্থ, সবারই তো একটা মত আছে। তো সব মতকে তো একটা 1 ঘন্টা 1.5 ঘন্টার অডিও বা ভিডিওতে বোঝানো সম্ভব নয়। কিন্তু সব মতই একটা জায়গাতেই লিড করছে। এবারে যে রহস্যগুলো ভেদ করতে পারবে, সে তোকে বলে দেবে যে এর পেছনে কারণটা কি। এতে তোর মুখ্য লাভ হলো না, কিন্তু তুই স্বর্গ নরক যন্ত্রণাটাও তুই ভোগ করবি না, যদি তুই সব সময় খালি একটা নাম লিখতে থাকিস আর নিজের জন্য কখনো কিছু চাইবি না। মানে 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 আমরা যে কালকে আলোচনা করেছিলাম গুরু আর শিষ্য, তো আমাকে এখানে ভালো শিষ্য হতেই হবে। তুই শিষ্য না হলেও তোকে আগে বুঝতে হবে যে আমাকে তো ওই ভয়ঙ্কর স্বপ্নটার ফাঁদের থেকে বাঁচতে হবে। কারণ এই হুম। ফাঁদ সকলের জন্য পাতা আছে। বিশ্বাস কেউ করলে করুক, না করলে না করুক, যখন সময় হবে সে নিজে দেখে নেবে। কারণ এটা আমি বই পড়া জ্ঞান থেকে বলছি না।
তাহলে যখন আমি বুঝলাম যে আমার জন্য এইখানে সিনেমা লেখা হচ্ছে, যেটা আমি দেখব যখন আমার হার্টটা বন্ধ হয়ে যাবে, সেটা যখন বুঝে যাব, তখন আমি কি করব? আমার করণীয়টা কি? যে এখানে যাতে খারাপ কিছু না লেখা হয়, তাই না? তো ভালো, তাহলে হ্যাঁ, খারাপ একদম। লেখা, তাহলে খারাপ যাতে না লেখা হয় মানে কি? ভালো লিখতে হবে। তো ভালো কি লিখবো? ভালো এমন কিছু লিখতে হবে যেটা নিঃস্বার্থভাবে লেখা যায়। সেটা হচ্ছে কোনো দেব বা দেবীর নাম। তাহলে এটা এক উপায়, এটা হচ্ছে ভক্তি মার্গের পথে। কর্মমার্গে আবার অন্যরকম, যে আমি যা কিছু করছি সবই আমি কৃষ্ণের নামে করছি। সেটা হচ্ছে কর্মযোগীদের পথ। যে আমি কোনো কিছুই নিজের জন্য করছি না, আমি যা কিছু করছি, এই যে কথা বলছি, সেটাও কৃষ্ণ আমাকে দিয়ে করাচ্ছে। মানে আমি, মানে আমি জিনিসটাকে সরিয়ে দিচ্ছি। আমি ব্যাপারটাকেই সরিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে কর্মযোগীদের। আমাদের তিনটে যাক, মার্গ আজকে আছে। আমার মনে হয়। হ্যাঁ, আজকে আজকে আচ্ছা, এইটুকুই থাক, আজকে এইটুকুই থাক। এইটুকু থাক, নালে ঠিক আর আছে, নেওয়া যাবে না। ঠিক আছে, ঠিক আছে। চলো, টাটা। আচ্ছা, টাটা, সবাইকে টাটা। বলা রইলো, বুঝতে না পারলে ইউটিউবের নিচে কমেন্টে প্লিজ লিখবেন যে আপনার কোনো যদি এর বেশি প্রশ্ন থাকে, এর এই বিষয় থেকে হ্যাঁ, প্রশ্ন থাকে। নিশ্চয়ই, নিশ্চয়ই। হ্যাঁ, তাহলে একটু করলে লিখে ভালো হয় জানান। আমাদেরও। হ্যাঁ, হ্যাঁ, যে যত বেশি প্রশ্ন করবেন তত বেশি আড্ডা জমবে, তত বেশি মানে জ্ঞান বাড়বে। হ্যাঁ, তো যাই হোক, একে অপরের জন্যই ভালো হবে। তো আমিও রিকোয়েস্ট করি, যার যদি কোনো রকম মনে প্রশ্ন এসে থাকে নির্দ্বিধায় কমেন্ট সেকশনে নিশ্চয়ই লিখবেন। যদি কিছু জানার ইচ্ছা হয় যে আমি এই বিষয়ে জানতে চাই, সেটাও লিখবেন। তাহলে কি হবে, আমরা পরবর্তী ভিডিও সেই সেই বিষয় নিয়ে আলোচনা করতে আমাদেরও সুবিধা হবে। হ্যাঁ। ঠিক আছে, আর আজ এই কিছু অবধি। লিখলে পরে তো অটোমেটিক্যালি আমাদের একটুখানি মানে একটু ইও ভালোও লাগে। কেউ যদি ভালো লাগে। কিছু লিখে জানায়, তাহলে সেটা আমাদেরও ভালো লাগে যে হ্যাঁ ঠিক আছে, কেউ অন্তত শুনেছে, কেউ অন্তত গুরুত্ব দিচ্ছে ব্যাপারটাকে, যেটা আমরা আড্ডার ছলে করার চেষ্টা করছি। ঠিক আছে।